আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পদার্থের গঠন। এটা ক্লাস 9-10 এর একটা বেসিক একটা চ্যাপ্টার। তো এখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। তো পদার্থের গঠন চ্যাপ্টারের প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে পরমাণুর কণাসমূহ। পরমাণু হচ্ছে তিন ধরনের কণা দিয়ে তৈরি হয়: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এখানে ইলেকট্রন যে জিনিসটা, ইলেকট্রনটা হয় সবসময় নেগেটিভ, আমরা ইলেকট্রনের সাইন এটাকে বলা হয়। প্রোটনটা হয় পজিটিভ এবং নিউট্রনকে আমরা নিউট্রাল হিসেবে ধরে নিই, সে অলওয়েজ জিরো টাইপের থাকে। তো ইলেকট্রন যে জিনিসটা, তার চার্জ হচ্ছে কি গিয়ে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখানে অনেক লম্বা একটা নাম্বার দিয়েছি, তার পিছনে রিজন হচ্ছে কি আমি পুরোপুরি এটা গুগল থেকে কপি করা, তো যার কারণে আর কি এখানে ওই ইনভার্সটা দেওয়া যায় না, পাওয়ার পয়েন্টে সুপারস্ক্রিপ্ট হয় না, এই জন্য আর কি। তো চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। প্রোটন হচ্ছে তারই উল্টাটা, কারণ আমরা একটু আগে যে জিনিসটা বললাম যে ইলেকট্রন নেগেটিভ হয় আর প্রোটনটা হয় পজিটিভ। ইলেকট্রন যেহেতু এখানে নেগেটিভ আছে, এখানে প্রোটনটা হয়ে দেখা যাচ্ছে এটা পজিটিভে আসছে। তো সেম ভ্যালুটা এখানে আসার পর পজিটিভ হয়ে যায়। আর নিউট্রন তো বললাম নিউট্রাল, যার কারণে সে জিরো। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করা হচ্ছে গিয়ে স্যার জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন স্যার রাদারফোর্ড। এবং নিউট্রন কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন স্যার জেমস চ্যাডউইক। তারই সাথে সাথে ভর যদি হিসাব করা হয় তাহলে হচ্ছে গিয়ে 9.1 ইন্টু 10⁻31 কেজি। 9.1 ইন্টু 10⁻31 কেজি দিলে এনাফ। এবং প্রোটনের ভর যখন হিসাব করা হবে তখন হচ্ছে 1.673 ইন্টু 10⁻27 কেজি, ঠিক আছে। এবং নিউট্রনের ভর, এখানে আমি একটা মিস্টেক করছি, এই যে এখানে 675 হবে, ঠিক আছে। তো এটা হবে হচ্ছে গিয়ে নিউট্রনের ভর হবে 1.675 ইন্টু 10⁻27 কেজি। আপেক্ষিক চার্জটা হচ্ছে -1। ইলেকট্রনের বেলা -1, আগেই যেটা বললাম যে ইলেকট্রন নেগেটিভ হয়, যার কারণে -1। প্রোটনের আপেক্ষিক চার্জ +1, নিউট্রনের আপেক্ষিক চার্জ 0। এবং আপেক্ষিক ভর যদি হিসাব করা হয়, ইলেকট্রনের ভর হচ্ছে সবচেয়ে কম বলতে গেলে কি নিউট্রনের 0, বাট ইলেকট্রনের যে ভরটা সে হচ্ছে গিয়ে প্রোটনের 1/1836 অংশ আর কি। 1836 ভাগ আর কি, এই প্রোটনের এই আপেক্ষিক ভরের 1836 ভাগ হচ্ছে গিয়া ইলেকট্রনের ভর। ইলেকট্রন ভর না, আপেক্ষিক ভরটা। আর নিউট্রন তো 0। নিউট্রনের সবসময় মাথায় রাখবেন যে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে তার নিউট্রাল, 0 পাবেন, শুধুমাত্র 1.675 ইন্টু 10⁻27 কেজি, একমাত্র তার এই ভর ছাড়া, মানে আসল যে ভর। আর এটার তো হচ্ছে রিলেটিভ ম্যাস অথবা আপেক্ষিক ভর আমরা যেটাকে বলি। আপেক্ষিক মানে রিলেটিভ টাইপের বলা হয়। আপেক্ষিক রিলেটিভ চার্জ এরকম, এরপর আপেক্ষিক ভর রিলেটিভ মাস এরকম বলা হয়। তো এই একটা টপিক, এগুলা নোট আকারে লিখে ফেলতে পারেন, কারণ এটার বাইরে আর এমসিকিউ দেওয়ার আর কোনো সুযোগ থাকে না। পরের টপিক যেটা থাকে সেটা হচ্ছে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং আমরা আরেকটা পরমাণু মডেল পড়বো, সেটা হচ্ছে গিয়া বোরের পরমাণু মডেল। রাদারফোর্ড তার পরমাণু মডেলটা ফার্স্ট দিয়েছিল 1911 সালে। যদিও এর আগে একটা ছিল, সেটাকে বলা হতো পাম পুডিং মডেল অথবা কিশমিশ মডেল বলা হইতো। সেটার মেইনলি ছিল যে একটা কেকের উপরে যেভাবে কিশমিশ থাকে ওইরকম ভাবে ইলেকট্রনও থাকে। এটা জাস্ট স্রেফ একটা বানানো হয়েছিল তখন মডেলে, এরকম একটা। পরবর্তীতে রাদারফোর্ড সাহেব একটা আর কি পূর্ণাঙ্গ একটা মডেল হিসেবে নিয়ে আসেন 1911 সালে। তো বইয়ে মেইনলি এটা মেবি 3টা পয়েন্ট করে দাও, আমি এখানে ওই পয়েন্টগুলোকে ভেঙে ভেঙে লিখছি নিজের ভাষায় আর কি, আর একটু বড় করে লিখছি। প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে, আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন, সমস্যা নেই। তো রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা, সেটা প্রথম পয়েন্ট থাকে একটি পরমাণু অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে থাকে, যাকে আমরা নিউক্লিয়াস বলি। এই যে পরমাণুটা উনি বানাইছিল, মানে বানায় নাই আর কি, যেটা আবিষ্কার করছে, তো সে পজিটিভ। নিউক্লিয়াস যেটা কিনা সবার মাঝখানে থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, সেটা পজিটিভ বের হয়েছে। এবং তার মধ্যে হচ্ছে কি তার সব ভর থাকে,
মানে ওই যে একটু আগে যে ভরটা আমরা পড়ছিলাম, এখানে যে ভরটা পড়ছিলাম আপেক্ষিক ভর অথবা ভর যেগুলা, এগুলা সব হচ্ছে গিয়ে মোট ভরটা হচ্ছে গিয়ে আমরা মানে এই নিউক্লিয়াসের ভিতরে পেয়ে থাকি। তার বাইরে হচ্ছে গিয়ে কক্ষপথ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে, এই কক্ষপথগুলোতে আমরা ইলেকট্রন পাবো। প্রত্যেকটা এখানে অনেকগুলো কক্ষপথ থাকে এবং প্রত্যেকটা কক্ষপথে আমরা ইলেকট্রন পাবো। এভাবে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। এই যে মাঝখানে যেটা, তার সব ভর কোথায় থাকে? নিউক্লিয়াস। এই যে মাঝখানে যে ধনাত্মক অংশটা, সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। এবং নিউক্লিয়াসের ভিতর, এই যে নিউক্লিয়াসটা, তার ভিতর হচ্ছে কি আমাদের প্রোটন এবং নিউট্রন থাকে। এবং ইলেকট্রন তো একটু আগে দেখাইলাম যে ইলেকট্রন বাইরে থাকে কক্ষপথে। এখন তার মোট ভর কেন নিউক্লিয়াসের কথা বলা হয়েছে? প্রথম লাইনটা যেটা, যে একটি পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে থাকে, যাকে আমরা নিউক্লিয়াস। কেন? ইলেকট্রনেরও তো ভর আছে, তাহলে ইলেকট্রন তো বাইরে থাকে, তার নিউক্লিয়াসে কেন তার ভর টোটাল হিসেব করা হয়েছে? তার পিছনে রিজন হচ্ছে, এর আগের স্লাইডে আমরা দেখলাম যে ইলেকট্রনের যে ভরটা, আপেক্ষিক ভরটা হচ্ছে গিয়ে প্রোটনের ভরের, যেটা কিনা +1 হচ্ছে কি 1836 ভাগ, মানে আরো 1836 ভাগ কমানো হয়। কম হলে গিয়ে পরে হচ্ছে কি ইলেকট্রনের ভর আসে, যা কিনা অতি নগণ্য আর কি, যা আমরা জিরোর সমান বলে ফেলতে পারি। যার কারণ হচ্ছে আমরা নিউক্লিয়াসের ভরটাকে হচ্ছে কি মেইনলি ধরে ফেলি, যেটা কিনা প্রোটন এবং নিউট্রনের ভর। আর নিউট্রনের ভর তো আমরা দেখতে পারতেছি, নিউট্রনের ভর 0। এই জন্য এরপরের যে পয়েন্টটা থাকে, যে যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর অত্যন্ত কম, তাই প্রোটন ও নিউট্রনের ভরকে এটাই বুঝালাম মাত্র। এরপর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। এই দেখেন, এই নিউক্লিয়াসটা এটা আরো ছোট থাকে, আর সাইডে হচ্ছে কি ইলেকট্রনগুলো ঘুরপাক খেতে থাকে। তো এই জায়গাগুলো হচ্ছে কি ফাঁকা, এখানে কিচ্ছু নেই। সে তাকে কিভাবে একটা আকর্ষণ বলের মাধ্যমে সে আর কি তাকে তার এই রিঙ্গের মতো থাকে। এই যে রিঙ্গের মতো থাকে, যে সেই যে এইভাবে যে এই নিউক্লিয়াসটাকে যে কেন্দ্র করে যে ঘুরছে, এই ঘোরাটাকে কেন্দ্র করে হচ্ছে কি রাদারফোর্ড সাহেব এটাকে তুলনা করছে হচ্ছে কি সৌরজগতের সাথে। সৌরজগৎ যেভাবে সূর্যকে আমরা কেন্দ্র করে আমাদের বাকি গ্রহগুলো ঘুরে, তো উনিও এইভাবে আর কি এটাকে এক্সপ্লেন করছে, যে মাঝখানে নিউক্লিয়াসটা আছে, সে পজিটিভ এবং বাইরে চারপাশে নেগেটিভরা থাকে, এবং তারা হচ্ছে কি এই নিউক্লিয়াসের কারণে হচ্ছে চারিদিকে ঘুরপাক খায়, যার কারণে উনি এটাকে সৌরজগৎ মডেল বলছে, অথবা সোলার মডেল, মানে সৌরজগতের সাথে তুলনা করছে, যার ফলে হচ্ছে গিয়ে পরবর্তীতে এটার নাম সোলার মডেল বলা হয় অথবা সৌরজগৎ মডেল বলা হয়। যদিও এটা ঠিক না, কারণ এখানে তো চার্জের খেলা, কিন্তু সৌরজগতের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো চার্জের খেলা নাই, ঠিক আছে? সে আকর্ষণ বিকর্ষণের খেলা থাকে সৌরজগতের মধ্যে, এবং এটাই হচ্ছে কি একটা সীমাবদ্ধতা হিসেবে দাঁড়ায় যায়। রাদারফোর্ডের সীমাবদ্ধতা আমি এখানে পয়েন্ট উল্লেখ করি নাই, কিন্তু রাদারফোর্ডের সীমাবদ্ধতা এটা থাকে যে উনি এটাকে সৌরজগতের মডেল হিসেবে তুলনা করছে, সৌরজগতের সাথে তুলনা করেছে, কিন্তু এটা সৌরজগতের সাথে তুলনা হবে না, কারণ সৌরজগৎ আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে কাহিনী করে, এবং তার মধ্যে আধান অথবা চার্জ থাকে, যার কারণে এখানে বিভিন্ন কাহিনী হয়, এবং যার কারণে এটা সীমাবদ্ধতা। বাকি যে তিনটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না, আরেকটা হচ্ছে কোনো পরমাণুকে ব্যাখ্যা করা যায় না, আরেকটা হচ্ছে ইলেকট্রনের আকৃতি ব্যাসার্ধ ব্যাখ্যা করা যায় না। তো উনি এই মডেলটা যখন দিয়েছেন, তখন আর কি তখনও উনি এই পুরো মডেলে কোনো জায়গায় কিন্তু দেওয়া নাই যে ইলেকট্রনের আকার কি হবে, আকৃতি কি হবে, কিচ্ছু বলা নাই, এবং কিভাবে তার ব্যাসার্ধ হিসাব করা হয় এটাও বলা নাই। তো এটা একটা ওনার সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে কোনো পরমাণুকে ব্যাখ্যা করা যায় না। উনি এই যে মডেলটা দিয়েছেন, উনি শুধুমাত্র বলছেন যে নিউক্লিয়াস কোথায় থাকে, ইলেকট্রন কোথায় থাকে, এবং জাস্ট একটা ওনার ইমাজিনারি, যদিও এটা পরীক্ষা করছে, তারপরে একটা ইমাজিনেশনের পাওয়ার বলতে পারেন। তো যার কারণে এখানে কোনো পরমাণু দ্বারা উনি এটা ব্যাখ্যা করতে পারেন না, এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। ইন্টারেস্টিংলি ম্যাক্সওয়েল সাহেব একটা তত্ত্ব দিয়েছিলেন, যে এই যে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে, তারা যখন ঘুরতে থাকে তখন তারা শক্তি বিকিরণ করে, এবং শক্তি বিকিরণ করতে করতে একটা টাইমে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের উপর পতিত হয়। তো এটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের তত্ত্ব, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে এই রাদারফোর্ডের তত্ত্ব কিন্তু সরাসরি একটা ক্ল্যাশ করে। আমরা যদি ম্যাক্সওয়েলের ইয়েটা দেখি, তো এটা এরকম। স্যার ম্যাক্সওয়েল এটা দিছে কলাপস অফ ম্যাটার, যেটা ইলেকট্রন এই যে আছে, ইলেকট্রন যখন ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারপাশে, যেটা আমরা একটু আগে বললাম, চারপাশে ঘুরতে থাকলে তখন সে বিকিরণ করে শক্তি। এই বিকিরণ করতে করতে সে
এই যে এইভাবে ঘুরতে 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 এভাবে সে ছোট হয়ে আস্তে আস্তে একটা টাইমে নিউক্লিয়াসের উপর পড়ে। এবং ম্যাক্সওয়েল সাহেবের এই তত্ত্বটা যদি মানি আমরা, তাহলে আমাদের রাদারফোর্ডের তত্ত্বটাকে বাদ দেওয়া লাগবে। তো এটাও হচ্ছে কি আরেকটা সীমাবদ্ধতা। পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল এটা 1913 সালে নিলস বোর দিয়েছেন, 1913 সরি। তো প্রথম যে ওটা, পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, তাকে নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তো হচ্ছে একটা ইলেকট্রন, এই যে তার কক্ষপথগুলো, এটা মাঝখানেটা তো নিউক্লিয়াস, ঠিক না? হ্যাঁ, এবং বাইরে যেটা, এটা তো হচ্ছে গিয়ে কি বলবো আর, কক্ষপথগুলো। ইলেকট্রন চাইলে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, তাকে তার নির্দিষ্ট কক্ষপথে থাকা লাগবে। এটা হচ্ছে ওনার মডেলের তত্ত্ব, প্রথম তত্ত্ব। সেকেন্ড যে তত্ত্বটা, কক্ষপথকে n দিয়ে প্রকাশ করা হয়, যেমন এই যে এখানে দেখতে n = 1, n = 2, n = 3, এটা। এবং এর মান কম, অর্থাৎ সে নিম্ন শক্তি স্তর। n এর মান যত কম থাকবে, n = 1 মানে হচ্ছে সে নিম্ন শক্তি, n = 2 মানে সে দ্বিতীয় শক্তি, মানে সে আরেকটু উঁচু, মানে যত নাম্বার বেশি সে তত আর কি আপগ্রেড লেভেলে থাকে। এরপরে যে জিনিসটা, ইলেকট্রনকে শক্তির বাইরে থেকে শক্তি প্রদান করলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ সে শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যায়, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরিত করে। অর্থাৎ যদি আমরা একটা পরমাণুর মধ্যে আমরা যদি শক্তি বাইরে থেকে যদি আমরা যদি শক্তি দিই, যেমন হচ্ছে যদি আমরা হিট দিই, গরম দেওয়ার কারণে সে তখন কঠিন পদার্থ কিন্তু তরল হয়, তার মানে সে তার স্টেজের চেঞ্জ করে। সেই এরকম ভাবে তারও বেলায় এই তখন পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে, তখন তারা বাইরে থেকে শক্তি প্রদান করা হলে তখন তারা নিম্ন শক্তি স্তর, যেখানে এই যে এখানে ধরেন সে 2 তে আছে, 2 থেকে সে লাফ মেরে 3 তে চলে যাবে। এখন সে 3 তে যদি যাইতে হয় তাহলে তার তো শক্তি গেইন করা লাগবে। তো এই জিনিসটাই, সে যখন বাইরে থেকে শক্তি পাবে এবং শক্তি গেইন করলে হচ্ছে গিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। আর যখন হচ্ছে গিয়ে সে উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যেতে চাবে, তখন হচ্ছে গিয়ে তাকে শক্তি ছাড়া লাগবে। শক্তি ছাড়লে হচ্ছে গিয়ে সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। আর এগুলা এক্সপ্লেইন করা যায় হচ্ছে কি প্লাঙ্কের সমীকরণ। এই যে এখানে আমরা দেখতেছি ডেল ই সমান h মিউ। সো ডেল ই এটা মানে হচ্ছে E2 মাইনাস E1। এটা সমান E1, এটা সমান হচ্ছে গিয়ে h মিউ। এতটুকু মনে রাখলে হবে। এরপরে কৌণিক ভরবেগ, এখানে কৌণিক ভরবেগ মানে হচ্ছে গিয়ে mvr = nh/2π। h এর মান কিন্তু নির্দিষ্ট, h এর মান দেওয়া হয় না আর কি। তো h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে h এর মান, যেটাকে কিনা বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এবং n যেটা এখানে, এই যে n যেটা আছে, nটা হচ্ছে গিয়ে nটা হচ্ছে কক্ষপথ, কত নম্বর কক্ষপথে আছে। সে যদি প্রথম কক্ষপথে থাকে তাহলে n তার 1 হবে, দ্বিতীয় কক্ষপথে n 2 হবে, আর বাকি সবগুলো তো কনস্ট্যান্ট। h এর মান বলে দিলাম প্লাঙ্কের ধ্রুবক, সে কনস্ট্যান্ট। পাই তো কনস্ট্যান্ট 3.1416 এটা, এবং 2 তো কনস্ট্যান্ট। এর পরবর্তীতে বোর মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে গিয়ে এটা দ্বারা শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করা যায়, যথা হচ্ছে গিয়ে হাইড্রোজেন। ওরে একেবারে পারফেক্টলি এটা ওর বোর মডেল দ্বারা এক্সপ্লেন করা যায়। কিন্তু যেগুলোর মধ্যে 2টা ইলেকট্রন থাকে ওদেরকে ব্যাখ্যা করা যায় না, যেমন হিলিয়াম। এক কথায় হাইড্রোজেনের পর থেকে যতগুলো আছে কোনোটাই আর বোর মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। বর্ণালী একটি দেখার কথা, কিন্তু পরীক্ষায় দেখা যায় একাধিক বর্ণালী। তো উনি যেটা বলছিল যে শক্তি শোষণ বা বিকিরণ করে, তো এখানে তো বর্ণালীর সৃষ্টি হয়, এই যে তখন আমরা বর্ণালী দেখতে পাই। তো উনি বলছিল যে এখানে বর্ণালী একটা দেখা যায়, কিন্তু যখন আধুনিক যুগ অর্থাৎ মডার্ন সায়েন্স, যখন আমরা মডার্ন টেকনোলজি পাইলাম, তখন হচ্ছে গিয়া তখন আমরা এটা ভালো করে দেখার পরে দেখা যায় যে এখানে একটা বর্ণালী নাই, এই বর্ণালীর ভিতরে অনেকগুলো বর্ণালী আছে। তো এই থেকে গিয়া তো এটাও একটা সীমাবদ্ধতা ওনার, এটা তো এটা বলতে পারো। সো এই দুইটা হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও উপশক্তি স্তরের ধারণা। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²।
n এর মান তো একটু আগে পড়লাম, n মানে কক্ষপথ। তো প্রথম কক্ষপথে n ইকুয়ালস টু 1 হলে n ইকুয়ালস টু 1 ধরলাম, তো 2n স্কয়ার বললাম না, তো প্রথম কক্ষপথ মানে n এর মান 1, তো 2 ইন্টু 1 তার হোল স্কয়ার, সো কত হয় 2 হয়। দ্বিতীয় কক্ষপথে 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8। হ্যাঁ, তো এরকম করে হচ্ছে 4টা কক্ষপথ। তো এই নাম্বারগুলো মনে রাখো, এগুলো ঠাস করে এমসিকিউতে দিয়ে দেয় যে চতুর্থ কক্ষপথে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তো এখানে সরাসরি 2n স্কয়ার দিবেন ধারণ ক্ষমতা কিন্তু। সো তো চতুর্থ শক্তি স্তর কত হবে 4 স্কয়ার 16, 4 16 দুগুণে 32, তো 32। এর পরবর্তীতে উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা, এই এলটা এখানে ক্যাপিটাল এল দেওয়া, এটা আসলে স্মল এল এভাবে দেওয়া হয়। এল এর মান কি? এল এর মান হচ্ছে গিয়ে এন থেকে এন মাইনাস ওয়ান, অর্থাৎ ধরলাম বললো যে চতুর্থ শক্তি স্তর অথবা চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথ মানে হচ্ছে গিয়া এন ইকুয়ালস টু 4, আর উপশক্তি স্তর যেটা, উপশক্তি স্তর হচ্ছে গিয়া উপশক্তি স্তর হচ্ছে কি n মাইনাস ওয়ান না, তো n মাইনাস ওয়ান কত 4 মাইনাস ওয়ান 3, 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 এগুলো হচ্ছে এল এর মান। এখন এই যে এল, এটা অরবিটালে হচ্ছে অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1। যদি বলে যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে অথবা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত অথবা ইলেকট্রন কয়টা রাখা যায়, তো হচ্ছে যদি বলে যে কক্ষপথ নাম্বার হচ্ছে 3, কক্ষপথ নাম্বার 3 মানে n ইকুয়ালস টু 3, l মানে কত, l হচ্ছে কি n এর 1 কম, অর্থাৎ 3 মাইনাস 1 2 হয়। তো এখানে l এর মান কত 2, সো এখানে 2 বসান, 2 দুগুণে 4 1 5, 5 ইন্টু 2 10। তো তৃতীয় কক্ষপথে l এর মান কত, l এর মান হচ্ছে 10, এইভাবে আর কি। এর পরবর্তীতে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নীতি। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নীতি সেটা হচ্ছে এই যেভাবে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে যায়, অর্থাৎ প্রথমে সে নিম্নতে যাবে পরে সে উচ্চতে যাবে, এভাবে করে হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসটা হতে থাকে। এখন উচ্চ কোনটা নিম্ন কোনটা, এবং আমি এখনো কিন্তু একটা জিনিস কোনো এক্সপ্লেইন করি নাই, সেটা হচ্ছে কি এন এর মানের উপর, সরি এল এর মানের উপর হচ্ছে কি আর কিছু জিনিস ডিপেন্ড করে। আচ্ছা, এটা একটা খালি পেজে যাই, এই যে যেমন এটা খালি আছে। সো এন সমান যখন আমরা এন সমান কত 1 2 3 4 এগুলা পড়ছি, তো এন 1 মানে হচ্ছে কি কে বলা হয়, এল 2 কে এল বলা হয়, 3 কে এম, আর 4 কে এন। তো এই চারটা কে এল এম এন। আর যখন এল আসে, এল এ 0 1 2 3, ওই যে 4 মানে কি এক কম না, এই যে এক কম হিসাব করে করে যাচ্ছে। তো এখানে এগুলোকে বলা হয় এস পি ডি এফ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এল এর মান, অর্থাৎ এসপিডিএফ এগুলো। তো এখন এটার জন্য আমরা একটা পড়বো, সেটা কি বলে, না এটাই ঠিক আছে। আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এখন নিম্ন শক্তি স্তর কোনটা, এখন আমি দেখাই। এখানে কিছু জিনিস আছে, যেমন প্রথম আমরা যেটা পড়ি O1s 2s 2p, হ্যাঁ 3s, এটা এগুলা কোথেকে শিখতেছি আমরা, এটা সিম্পলি যদি বলি, এটা হচ্ছে একটা চার্ট আছে, এটা শেখা যায়। যেমন আমরা এখানে আমি লিখে দিই, পৃষ্ঠা কি খালি আছে, এখানে একটা কোয়েশ্চেন, আচ্ছা যেমন হচ্ছে আপনি এখানে দাগ কাটবেন 8টা, 3 5 1 2 3 4 5 6, তারপর 7 8 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। এরপরে এইগুলা প্রত্যেকটাতে প্রথমে এস দিবেন, এস এস এস, এরপর হচ্ছে 2 ঘর গ্যাপ রেখে পরেরটাতে আসবেন, সেটাতে 3 এর কম কত 2,
3 4 5 6 7 এটা কত পি 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 পি, হ্যাঁ এই তো এস এর পর আসে পি, এরপর আবার 2 ঘর কম রেখে এরপরে আবার আরেক ঘরে যাবেন। এই যে যেমন আমি এখানে 2টা ঘর কম রেখে এখানেও 2টা ঘর কম রেখে এখানে, তো 5 4 3 4 5 6 এসপি কত ডি, ডি ডি, এরপরে আবার 2টা ঘর, এখানে 5 এর কম কত 4, এরপরে 5, এখানে কত এফ এফ। এই জিনিসটা হচ্ছে কি, এই যে যেমন এখন আপনি লিখতে পারবেন যে এখন আপনি হিসাব কিভাবে করবেন, এই যে 1s 2s, হ্যাঁ পরে 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এইভাবে করে যাইতে থাকে। এটা হচ্ছে গিয়ে শক্তির ক্রম, ইলেকট্রন বিন্যাস যে নীতি এটা হচ্ছে গিয়ে তার ক্রমটা। এখন আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়। এখন নিম্ন শক্তি স্তর কিভাবে, এই যে 1s, 1s মানে কি, 1 মানে হচ্ছে গিয়া এটা কক্ষপথের নাম, সো n ইকুয়ালস টু 1, আর s মানে কি, s মানে এই যে l সমান s 0 দিলে 0 কি s, আর l 0 কোনটার ক্ষেত্রে আসে, এই 1 এর ক্ষেত্রে আসে, তো 1s, সো এই হচ্ছে 1s। এরপর এখন 2s, এই যে 2s কিভাবে, n সমান কত 2, n সমান 2, n সমান যখন 2 হয় তখন আমরা n l এর মান কি শিখছি, l হচ্ছে গিয়া n থেকে n মাইনাস 1, তো হচ্ছে গিয়া n কত 2, সো 0 1, 2 পর্যন্ত আর কি, 0 1 0 1, যার কারণে হচ্ছে আমরা এই দেখেন 2s আর 2p পাই, এই দেখেন 2s 2p। ঠিক এভাবে 3 এর বেলা n এর মান 3 যখন দিব তখন 3 হচ্ছে গিয়ে 3 মানে 2, সো 2s 2p 2, এভাবে করে যাইতে থাকে, সরি 3s 3p 3d, ঠিক আছে 2 পর্যন্ত না, তো 2 মানে হচ্ছে কি শুধু নিচেরটা হিসাব করবে, সো আর 3 এত 3 নাম্বার ঘরের এই 2 নাম্বার ইয়েতে যায় 2 পর্যন্ত এবং 2 এর আগ পর্যন্ত আর কি যা আছে, সো 3s 3p 3d, এরপরে n সমান যখন 4 আসবে তাহলে 4 4f 4d 4p 5s, এই দেখেন 4f 4d আছে, এরকম করে আসে। আর এই জিনিসটা এই সিরিয়ালটা মুখস্থ রাখবেন, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, এরকম করে, মানে প্রথমে এই যে ডান থেকে বামে ডান থেকে বামে ডান থেকে বামে এভাবে যেতে থাকবে। এবং পরবর্তীতে হচ্ছে যদি এখন যার শক্তি কম, n প্লাস l এর মধ্যে l এর মান কম, তার শক্তি কম, অর্থাৎ তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সো n প্লাস l, তো আমরা এই যে একটু আগে যেটা ধরলাম 2s পড়াই, সো n হচ্ছে 2 আর s মানে 0, 2 প্লাস 0 কত 2 হয়, এখন ধরলাম 2p দিলাম 2p, সো n এর মান 2, p এর মান কত 1, এই যে একটু আগে যেটা দেখলাম p এর মান 1, সো কত 3 হয়। তো শক্তিকার মানে মান কার কম, 2s এর মান কম, অর্থাৎ 2s এর মধ্যে আগে প্রবেশ করবে, পরবর্তীতে 2p তে। এই এরপর হচ্ছে n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে যার n এর মান কম তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এরকম কাহিনী আছে, যেমন এরকম যদি দেখাইতে যাই, যেমন এটি কর্নারে দেখায় 3d এবং হচ্ছে গিয়ে 4p, এখন 3d যেটা 3n সমান কত 3, আর d মানে কি এই যে s p d, 0 1 2 প্লাস 2 কত 3 2 কত 5 হয়, আর 4 মানে কি 4, n এর মান 4 আর p এর মান কত 1, 4 প্লাস 1 সমান কত 5, সো এরকম নাম্বার থাকে, যদি এরকম হয় তাহলে হচ্ছে কি বুঝবেন ইলেকট্রন কার মধ্যে আগে প্রবেশ করবে, 5 এর মধ্যে আগে, মানে সরি যার n এর মান কম তার মধ্যে আগে প্রবেশ, সো n এর মান কার কম, 3d এর n এর মান কম, সো 3d তে আগে প্রবেশ করবে। এই হচ্ছে গিয়ে মেইন টপিকগুলো। এরপরে হচ্ছে আমাদের কিছু ইলেকট্রন বিন্যাসের মধ্যে, এই কোশ্চেনটা আপাতত স্কিপ করেন, পরে আমি দেখাই দিতেছি। ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিছু ব্যতিক্রম, যেমন হচ্ছে আমরা প্রথমে কিছু জিনিস দেখি, যেমন অক্সিজেন কথা পর্যায় সারণীটা মুখস্থ থাকা দরকার আসলে, সো 1s 2s
2p 3s। হ্যাঁ, তো আমাদের কতটুকু যাওয়া দরকার, যত 8 যতক্ষণ না হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো 2 4, এরপরে পি হাইয়েস্ট কয়টা নিতে পারে, পি হচ্ছে গিয়ে হাইয়েস্ট 6টা নিতে পারে। তো এখন আমাদের 6টা নিলে তো 10টা হয়ে যায়, 2 4 10 হয়ে যায়, কিন্তু এখানে আমরা নেব 4টা। সো এই 3s দরকার নেই। তো 1s2, তো এটা হচ্ছে অক্সিজেনের, এটা ব্যতিক্রম না, কিন্তু এটা নর্মালি। ঠিক একইভাবে আমরা বাকিগুলো বের করব, যেমন অ্যালুমিনিয়াম 13, Al13, এবং সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p। তাহলে 2 4 10, এরপরে 12, এরপরে এখানে 3p 1, 13টা। এর পরবর্তীতে এরকম ভাবে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস বের করব, এবং পরবর্তীতে হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে। ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রমের মধ্যে একটা হচ্ছে কপার, Cu29। তো এটা অবশ্যই আমরা একটু আগে যে স্লাইডটা দিয়েছিলাম এখানে, এই জায়গায় দেখা বলছিলাম কি ডান থেকে বামে যাও, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, এভাবে করে যেতে হয় ডান থেকে বামে, ডান থেকে বামে। তো আমরা এই জিনিসটা এখানেও করতেছি, এই যে 1s 2s 2p 1s 2s 2p 3s 3p, এভাবে 1s 2s 2p 3s 3p 4s, এরপর 3d। এখন ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ঢুকতে পারে? এখন ডি অরবিটাল আমি একটু আগে শিখাইছিলাম যে কিভাবে কোনটার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ঢুকতে পারে, এবং ডি অরবিটালে কয়টা ঢুকতে পারে সেটা কিভাবে বের করব। কই এসপিডি, আমাদের মেইন জিনিসটা কোথায়? আচ্ছা, এখন আমরা প্রথমে এইগুলো বসাই। ইলেকট্রন বিন্যাস আমাদের 29, 2 4 10 12 18 20, এরপরে 3d 9, 29টা হয়। এই যে আমরা একটু আগে পড়ছিলাম না যে এস অরবিটালে এন কক্ষপথে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। সো এন সমান 1 হলে তার মানে প্রথম কক্ষপথে, তাহলে সে তার কত, এন সমান কত 2n স্কয়ার ইলেকট্রন দেয়। তো এন সমান দুইটা, পি মানে এস দ্বিতীয় কক্ষপথে এন সমান 2 হইলে 2 দুগুণা 4 4 দুগুণা 8, ঠিক কিনা? 2 দুগুণা 4 4 দুগুণা 8, 8টা। n ইকুয়ালস টু 2 হলে, সো দ্বিতীয় কক্ষপথে হাইয়েস্ট হলে 8টা ঢুকতে পারবে। এই দেখেন 2, এই দেখেন দুইটাতে দ্বিতীয় কক্ষপথে কিন্তু হাইয়েস্ট 8টা, এরপরে কিন্তু আর 2 নাই, n ইকুয়ালস টু 2 নাই। এইভাবেই কাহিনীগুলো। এরপরে এখন কথা আসে যে এটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো, যে 6 2 এরকম। এটা হচ্ছে কি ওই যে 2 ইন্টু 12 প্লাস 1 একটা শিখাইছিলাম, এইটার দ্বারা n এর মান যখন 1 হয়েছিল তখন l এর মান কত, l এর মান তো 0। সো 2 ইন্টু 0 কত, 0, আর এখানে প্লাস 1, এখানে তো 1 বাকি থাকে, আর 2 কত 2 আসে, টোটাল কত আসে 2 আসে। মানে প্রথম কক্ষপথে মানে 1 নম্বর কক্ষপথে l এর মান থাকে 0, এবং সেক্ষেত্রে আমাদের কি বলে, সেক্ষেত্রে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা, হাইয়েস্ট ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2টা। অর্থাৎ s অরবিটালে 0 মানে কি s অরবিটালে 2টা থাকতে পারে। সেম এরকম l এর মান যখন n এর মান যখন 2 হয় মানে কক্ষপথ, তখন l এর মান হয় 1। সো l এর জায়গায় 1, 2 ইন্টু 1 2 প্লাস 1 3, 3 দুগুণা 6, মানে 6টা। এই দেখেন p অরবিটালে n ইকুয়ালস টু 1 মানে কি l ইকুয়ালস টু 1 মানে p, তো p অরবিটালে 6টা হাইয়েস্ট। সো এইভাবে। এখন কপারেরটা দেখায়। এই যে কপার কিন্তু এটা কিন্তু হয় নাই, মনে হচ্ছে যে হয়েছে, কিন্তু এরকম হয় নাই। এটা না হওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে কারণ ইলেকট্রন যেভাবে বিহেভ করে তার বিহেভিয়ার হচ্ছে কি সে সবসময় স্থিতিশীল অথবা অর্ধ স্থিতিশীল অবস্থায় থাকতে চায়।
এখন স্থিতিশীল মানে হচ্ছে সে তার ফুল পটেনশিয়ালে থাকবে, অর্থাৎ এই যে এস এর বেলায় 2 থাকবে, পি এর বেলায় 6 থাকবে, ডি এর বেলায় 10 থাকবে, এটা হচ্ছে গিয়ে তার ফুল পটেনশিয়াল। হয় সে এই পরিপূর্ণ স্থিতিশীল অবস্থায় থাকে, না হলে সে অর্ধেক অবস্থায় থাকবে, অর্ধ স্থিতিশীল অবস্থায়। তো যেহেতু এইভাবে সে মানে না, যেহেতু সে এইভাবে দাঁড়াইতে পারে না, তাহলে হচ্ছে গিয়া আমি যদি 3D কে যদি 10 করে দিই এবং 4s কে 1 করে দিই, কোনো সমস্যা নাই, কারণ 4s 1 মানে 2 এর অর্ধেক 1, ডি এর আর 3D 10, সে পূর্ণতা পাইছে, সে অর্ধ স্থিতিশীল হয়েছে, সে এখন পারফেক্টলি বসতে পারে। এটাই, এটা হচ্ছে কি মেইন কাহিনী। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আমরা কার্বনের হচ্ছে পারমাণবিক কি জানি বলে, হ্যাঁ, এখন আমাদের এখানে কার্বন কয়টা? কার্বন একটা, অক্সিজেন হচ্ছে গিয়ে 2টা। এখন এই অক্সিজেন 2টা, এখন কার্বনের পারমাণবিক ভর কত? আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। সো তার পারমাণবিক ভর হচ্ছে গিয়া 12। আর অক্সিজেনের হচ্ছে গিয়া পারমাণবিক সংখ্যা 8, সো 16 হবে তার পারমাণবিক ভর। এটাও 16 হবে, অর্থাৎ আণবিক ভরও বলতে পারেন 16। তো এখন আমরা সবকিছু আমরা যোগ করে দিই। সো 12 প্লাস 16 প্লাস 16 কত হয়? টোটাল হয় 44। এখানে O2, এখানে আপনি যেগুলোর সাথে 2 অথবা কিছু থাকবে ওইগুলোকে আপনি গুণ করে দিন। অক্সিজেনের একটা পারমাণবিক ভর জানেন আপনি 16, এবং এটার সাথে 2 গুণ করলে 16 2 32 প্লাস 12, তাহলে 44 আসে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক। তো এখন হচ্ছে কি আমরা বর্তমানে দেখাবো যে এই যে ইলেকট্রন বিন্যাস যেগুলা, এগুলার একটা এক টাইপের ম্যাথ আসে যে আমাদের বলে যে চতুর্থ কক্ষপথে মোট কতটি ইলেকট্রন রয়েছে। তো এটা পুরোপুরিভাবে প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ পর্যন্ত এটা দেখাও যে টোটাল কতটি ইলেকট্রন রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে একটা ছক বানাবো: প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, হ্যাঁ, মোট অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, এইভাবে। সো প্রধান শক্তি স্তর, যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে জানলাম যে প্রধান শক্তি স্তর 1, হ্যাঁ, 2, পরে 3, পরে 4। ও আচ্ছা, আমার এখানে 4 নাই। আচ্ছা, আমরা 3টা রাখি আপাতত। তো 3 দিয়ে আমরা বুঝাই, 3 পর্যন্ত বুঝাই, 4 নাম্বারটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। এবং উপশক্তি স্তর মানে আমরা কি শিখছিলাম? উপশক্তি স্তর মানে আমরা জানি যে এল কে বোঝানো হয়। তো উপশক্তি স্তর মানে কি? n থেকে n-1। সো 1 এর কি আগেরটা কি? n-1 কি? তার মানে 1 - 1 কত? 0 হয়। আর এরপর n এর মান যখন 2 হয়ে যায় তখন সেটার ভ্যালু কত হয়? n থেকে n-1, মানে n-1 কত? 1 হয়। এখানে তো 1 হয় না, n = 2 হলে পরে l এর ক্ষেত্রে কত? 1 হয়, ঠিক কিনা? এই যে n = যদি 2 হয় তাহলে l = হচ্ছে গিয়া n-1, তো কত হয়? 1 হয়। আর n থেকে n-1 অর্থাৎ 1 পর্যন্ত, তাইলে 1 পর্যন্ত কি? 0 আর 1। আমরা এই জায়গায় হচ্ছে 0 এবং 1 বসাই, 0 এবং আরেকটা হচ্ছে 1, এবং তারই সাথে সাথে, আচ্ছা আমি এখানে মেবি ঘরে একটা করছি, হ্যাঁ। সো n এর সাথে 0 এবং 1। 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে 3 মানে হচ্ছে গিয়া তার থেকে 1 কম, মানে কত হয়? 2 হয়। তাহলে 0 থেকে 2 পর্যন্ত যাবে, 0, 1, এর পরবর্তীতে 2। এই যে এই তিনটা হচ্ছে 0 1 2। তো আমরা কিছুক্ষণ আগে কি শিখছিলাম যে এল এর মানকে আমরা কি হিসেবে প্রকাশ করি? এস, পি, ডি, এফ, হ্যাঁ, এভাবে প্রকাশ করি। তাহলে 0 মানে কি? 0 মানে এস, তাহলে আমরা 0 মানে এস দিই। 1 মানে কি? 1 মানে পি, সো এখানে আমরা এস, পি, ডি। আর যদি আমাদের এখানে যদি n = 4 হতো তাহলে এখানে আমরা একটা 3 পাইতাম। আর 4 মানে l এর মান 3 মানে হচ্ছে গিয়া f, ঠিক আছে? তো এখন আমরা দিব অরবিটালের নাম। অরবিটালের নাম তো এই যে একটু আগে যেটা দিলাম s, এটা দিব হচ্ছে গিয়া
আবারও এস দেব, এরপরে দেব পি, এরপরে দেব হচ্ছে গিয়া এস, এরপরে পি, এরপরে ডি। এভাবে। এখন অরবিটালের প্রতীক কি হবে? অরবিটালের প্রতীক হবে হচ্ছে আচ্ছা, অরবিটালের প্রতীক কি হবে? অরবিটালের প্রতীক হবে, এটা হচ্ছে কি, যেহেতু 0s আসতেছে আমাদের এখানে অরবিটালের প্রতীকটা এভাবে দেওয়া হয়, প্রধান শক্তি স্তর সংখ্যা এবং অরবিটালের নাম, যেটা এটা। তো প্রধান শক্তি স্তর কত? এখানে প্রধান শক্তি স্তর 1 হয়, আর অরবিটালের নাম কি? s, 1s। সেম ভাবে প্রধান শক্তি স্তর কি? প্রধান শক্তি স্তর এখানে 2, অরবিটালের নাম কি? s। এরপরে প্রধান শক্তি স্তর কি? সেম 2, অরবিটালের নাম কি? p। ঠিক একইভাবে প্রধান শক্তি স্তরের নাম কি? 3 এবং অরবিটালের নাম s। সেম এভাবে আবার 3 প্রধান p, এরপরে হচ্ছে 3d, সরি 2d দিছি, 3d হবে। এখন মোট অরবিটাল সংখ্যা কত? এখন কিছুক্ষণ আগে এই যে আমাদের এখন কিন্তু ভ্যালু দেওয়া আছে, এতক্ষণে যা পড়ছি এগুলা কিন্তু যদি বুঝে দেন তো বাকিটুকু বোঝা যাবে। এখন এল এর মান কত? এখন আমরা দেখে দেখে এল এর মান বসাবো। এল এর মান কত দেওয়া আছে এখানে? এল এর মান দেওয়া আছে 0। সো প্রথমটার ক্ষেত্রে 2 ইন্টু 0 বসাই, সরি 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2, তাহলে কত আসে টোটাল? টোটাল আসে হচ্ছে 2। তো মেইন কত আসে এখানে? তো এখানে আসে টোটাল আসে হচ্ছে গিয়ে 2। সেম এরকম আমরা যদি এখানেও যদি বসাই, এখানে হচ্ছে গিয়ে আমরা 2 জিনিসটা বসাবো, যেহেতু আমাদের এল এর মান কত? পরবর্তীতে আমাদের এল এর মান হচ্ছে গিয়ে 0, প্রথমটার ক্ষেত্রে 0, তার মানে ওই আগেরটাতে যেরকম 0 পাইছি এখানেও 0, তাহলে এখানে হবে গিয়ে 2। আর এখানে এল এর মান 1 আসতেছে, সো এখানে আমরা 1 বসাই। সো 2 ইন্টু 1 2 প্লাস 1 3, 3 দুগুণা 6, তো 6 হইলো। এই আরেকটা বাইরে হলো। পরে হচ্ছে গিয়ে 3 নাম্বারে এস এর মান কত? এস এর মান 0, তাহলে প্রথমটা হবে 2, পরেরটা কত? 6, পরেরটা আমরা বাইর করি। সো এন এর মান দেওয়া কত? 3, সরি এল এর মান কত? এল এর মান দেওয়া 2, সো 2 ইন্টু 2 4 প্লাস 1 5, 5 দুগুণা 10। এই হচ্ছে গিয়ে টোটাল। এখন হচ্ছে গিয়ে মোট ইলেকট্রন সংখ্যা। এখন আমরা এখান থেকে সেম এফ এর মানটাও বের করতে হবে। এফটা আমি বলে দিই, আপনারা খাতায় করে নেন। এফ হচ্ছে গিয়া, যেহেতু যদি 4 থাকতো তাহলে হচ্ছে গিয়া 3 হইতো। সো এল এর মান 3 হলে 3 দুগুণা 6 1 7, 7 দুগুণা 14। তাহলে 3f এর ক্ষেত্রে 14 আসতো। মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। সো 2n স্কয়ার মানে n এর মান তো দেওয়া আছে, এখন এখানে n এর মান 1, সো এটা হবে 2, আর এর পরেরটা হচ্ছে গিয়া 2, সো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 হয়। এরপরে আবার n এর মান হচ্ছে গিয়া 3, সো 3 3 9, 9 দুগুণা 18। সেম এরকম 4 নম্বর শক্তি স্তরে 4 4 16, 16 দুগুণা 32, 4 নাম্বারটাই হবে গিয়া 32। অথবা আমরা এই যে মোট অরবিটাল সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। যেমন প্রথমটাতে 2, পরেরটাতে হচ্ছে গিয়ে 2 প্লাস 6, দ্বিতীয় শক্তি স্তরে 2 প্লাস 6 ইকুয়ালস টু 8, তৃতীয় শক্তি স্তরে 2 প্লাস 6 প্লাস 10 ইকুয়ালস টু 18, এভাবে করে। তো এভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কাজ করে। এবং এভাবে বলতে কোশ্চেন আসতে পারে যে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, অথবা মোট অরবিটাল সংখ্যা দিয়ে আমরা মোট ইলেকট্রন সংখ্যা বের করব, তখন এইভাবে যোগ করে দিবেন। আর যদি বলে মোট ইলেকট্রন সংখ্যা, তখন ডাইরেক্ট সূত্র 2n স্কয়ার দিয়েও করা যায়। তো এতটুকুই।